এই যে আওয়ামী লীগ এবং বিজেপি এই যে যৌথ প্রযোজনা, সাথে হলো ভারতের অর্থাৎ আমরা যখন আগে ছবি দেখতাম তখন বলতো যে পরিচালক বা অন্য নাম যে যৌথ প্রযোজনায় আসিতেছে অমুক ছবি। তো এই যে যে যৌথ প্রযোজনায় আওয়ামী লীগ, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান রাষ্ট্রের যারা দায়িত্বে আছে বিজেপি, এই তিনটা যৌথ প্রযোজনায় বাংলাদেশকে তারা অশান্ত করার চেষ্টা করছে। ইশরাককে নিয়ে বিএনপির অবস্থান এখনো স্পষ্ট নয় কেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বললেন যে ইশরাককে নিয়ে আমাদের বিএনপির অবস্থান এখনো পরিষ্কার নয়। আপনি হয়তো বা দেখেননি ইশরাকের বিষয়। এটা তো আসলে বিএনপি আর সিটি কর্পোরেশন এক নয়। বিএনপি একটি রাজনৈতিক দল, আর ইশরাক সিটি কর্পোরেশনের জনগণের একজন মেয়র, যাকে ইতিমধ্যে জনতার মেয়র বলা হয়, আপনি জানেন। তো সেই জনতার মেয়রের যেই শপথ বা আপনি হস্তান্তরণ যেটাই বলেন না কেন, এই সরকারের সবাই না, দু একজন উপদেষ্টার মানে পরামর্শেই তার এই জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে। তা বিএনপি কখনো সরকারের সঙ্গে বিভেদে জড়াবে না বা জড়াচ্ছে না। বিএনপি সবসময় সরকারকে সহযোগিতা করবে, কিন্তু সিটি কর্পোরেশন আর সরকার আর বিএনপি কিন্তু এক নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আসিফ সঙ্গে ইশরাকের কথার যুদ্ধ চলছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? পাল্টাপাল্টি কথার যুদ্ধ চলছে। দেখুন, একে অপরের প্রতি যখন পাল্টাপাল্টি কথোপকথন হয়, তো সেখান থেকে কিন্তু বোঝা যায় যে একে অপরের প্রতি রাগ, বিদ্বেষ, এগুলো কিন্তু বোঝা যায়। কিন্তু সর্বশেষ যেটা আজকে কিন্তু উপদেষ্টা আসিফ সাহেবের আমি একটি বক্তব্য দেখলাম বিভিন্ন মিডিয়াতে। তিনি বলেছেন যে ইশরাক হলো জনগণের নতুন প্রজন্মের আইডল। এটা কিন্তু তিনি স্বীকার করেছেন, যেভাবেই বলুক না কেন তিনি কিন্তু স্বীকার করেছেন যে নতুন প্রজন্মের আইডল। তা আমি মনে করি যে তিনি যদি এটা বলেই থাকেন, তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ইশরাককে শপথ পড়ালেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কারণ ঢাকাবাসীর চাওয়া পাওয়া সবসময়ের জন্য তাদের মেয়র, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার বাবা মেয়র ছিলেন, ঢাকাবাসীর জন্য তাদের পরিবার অনেক করেছেন। তা সেই জায়গা থেকে আমরাও চাই যে ইশরাক সাহেব মেয়র হোক, ঢাকাবাসীর সেবা দিক। এবং আজকে আপনি দেখেন যে আমি যেই অঞ্চলে থাকি সেই অঞ্চলেই কিন্তু আমি দেখলাম যে এই যে আপনি যে সিটি কর্পোরেশনের যে ময়লা, এই ময়লা আপনার 15 দিন 1 মাস হয়ে যায় ময়লা নিতে আসে না। কিন্তু আমরা তো আগে দেখেছি যে প্রতিদিন যার যার বিল্ডিংয়ের থেকে ময়লা নিয়ে যেত। এই যে যে অসম্ভব সমস্যার মধ্যে মানুষ পড়ছে, ঢাকাবাসী পড়ছে, এই যে বৃষ্টি এলে পানি যেখানে সেখানে বেঁধে থাকে। আমি আমার বাসায় কখনো দেখিনি মশা, কিন্তু এই কুরবানি ঈদের পর থেকে এমন মশা যে আমারই ভয় করে। এটা হচ্ছে কি কারণে? সিটি কর্পোরেশন যারা আছেন তারা যথার্থ ঢাকাবাসীকে সেবা দিতে পারছেন না। এই যে এটা কিন্তু সংকট, আপনি যেভাবে বলেন না কেন, তো এই সংকট উত্তরণের একমাত্র উপায় যে উনি তো নির্বাচিত মেয়র, ওনাকে তো মেয়র সাবেক মেয়র তাপস সাহেব এক প্রকার ডাকাতি করে নিয়েছে। তা ওনার মেয়রটা ওনাকে বুঝিয়ে দিলেই আমরা ঢাকাবাসী যারা বসবাস করি আমরা সঠিকভাবে সেবাটা পাচ্ছি। কিন্তু আমরা তো, আপনি আমি যারা আছি, আমরা তো সেবা থেকে বিমুখ হয়ে আছি, পাচ্ছি না। তা এই যে এই দায়ভার কিন্তু আসিফ সাহেবরা এড়াতে পারেন না। এই দায়ভার কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনের যিনি দায়িত্বে আছেন তিনি এড়াতে পারেন না। আপনি কি দেখেছেন যারা প্রশাসনের দায়িত্বে আছেন ঢাকা সিটি কর্পোরেশনে, তারা কখনো এই ডেঙ্গু মশার বিরুদ্ধে কথা বলছে, পানি জলাবদ্ধ এই সব বিষয়ে কথা বলছে না। কিন্তু ইশরাক সাহেব কিন্তু মেয়র শপথ না নিয়েও আন্দোলন হচ্ছে, তার লোকজন আন্দোলন করছে, ঢাকাবাসী আন্দোলন করছে, বিএনপি কিন্তু আন্দোলন করছে না। তারপরেও কিন্তু সে চেষ্টা করছে গায়ে জামা পরে, পায়ে সেই ভুট পরে মানুষকে সেবা দেওয়ার জন্য। তা আমি মনে করি যে এই সেবা যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোতে এতটা রাজনীতি আনা উচিত না। যদি আসিফ সাহেবের মধ্যে কোনো ক্ষোভ থেকেও থাকে, সেটা ভিতরে রেখে জনগণের কল্যাণের জন্য, ঢাকাবাসীর কল্যাণের জন্য, তিনিও তো ঢাকায় বসবাস করেন, তার উচিত ছিল এটাকে না আটকিয়ে এটাকে ছেড়ে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন,
জবাবদিহিতা ছাড়া এনসিপির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়। আপনার ব্যাখ্যা কি? আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন সাহেব যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন। কারণ আপনার যে কোনো প্রতিষ্ঠানই জবাবদিহিতা যদি না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়। যেমন আপনার এই চেঞ্জ টেলিভিশন, এখানে অনেক কর্মকর্তা আছেন, তাই সেখানে যদি জবাবদিহিতা থাকে তাহলে এটা আরও এগিয়ে যাবে, আর জবাবদিহিতা না থাকলে এটা পিছিয়ে যাবে, তখন মানুষের কাছে বিতর্কিত হবে। তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন সাহেব যেটা বলেছেন এটা যথার্থই বলেছেন আমি মনে করি। তারেক রহমানের দেশে ফেরা, নেপথ্যে নিরাপত্তা জটিলতা ও নির্বাচনী কৌশল, সার্বিক এই বিষয়গুলোতে আপনার মত কি? আমি আসলে দলীয়ভাবে মত দেওয়ার কেউ নয়, আমি ব্যক্তিগতভাবে একটা মত দিতে চাই আপনাকে। আমি আজকে নিজেই ভাবছিলাম যে গত 17 বছরে যেই ফ্যাসিস যারা পালিয়েছে তারা কিন্তু এখন ভারতে তাদের কেন্দ্রীয় অফিস, শাখা অফিস গড়ে তুলেছে। আপনি জানেন যে ভারতে কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। তা মোদি সাহেব কিন্তু শেখ হাসিনার থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা শুনলাম যে ইতিমধ্যে দিল্লিতে আওয়ামী লীগের কার্যালয় হয়েছে, কলকাতায় কার্যালয় হয়েছে, আসামে কার্যালয় হয়েছে। এই যে আওয়ামী লীগের যে কার্যালয়, এই কার্যালয় হলো ভোট চুরির প্রশিক্ষণের কার্যালয়। অর্থাৎ মোদি চিন্তা করেছে যে শেখ হাসিনা গত 17 বছরে বাংলাদেশে কিভাবে ছিল। তা যখন বিশ্বের কোনো মানুষই শেখ হাসিনাকে গ্রহণ করছে না, শেখ হাসিনা আবেদন করেও কোনো দেশে যেতে পারেনি, কিন্তু মোদি চিন্তা করেছে আমি তো এদেশে জোর করে এক প্রকার ক্ষমতায় আছি, মুসলমানদেরকে হত্যা করে, এই কসাই মোদি তিনি চিন্তা করলেন যে শেখ হাসিনাকে আমি রেখে দেই। এখন শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগের একটি কার্যালয় করেছে দিল্লিতে, আসামে এবং কলকাতায়। সেখানে গত 17 বছরে বাংলাদেশের মৃত মানুষের থেকে কিভাবে ভোট নেওয়া যায় নিয়েছিল, দিনের ভোট কিভাবে রাতে করা ছিল, তার প্রশিক্ষণই আওয়ামী লীগ অলরেডি মোদি সাহেবকে দিচ্ছেন, এই বিজেপি যে রাজনৈতিক দল। আপনি যেটা বললেন যে তারেক রহমান আশা, আমি সেইখানেই যাচ্ছি একটু ব্যাখ্যা দিয়ে, যে এই যে আওয়ামী লীগ এবং বিজেপি এই যে যৌথ প্রযোজনা, সাথে হলো ভারতের অর্থাৎ আমরা যখন আগে ছবি দেখতাম তখন বলতো যে পরিচালক বা অন্য নাম যে যৌথ প্রযোজনায় আসিতেছে অমুক ছবি। তো এই যে যৌথ প্রযোজনায় আওয়ামী লীগ, ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান রাষ্ট্রের যারা দায়িত্বে আছে বিজেপি, এই তিনটা যৌথ প্রযোজনায় বাংলাদেশকে তারা অশান্ত করার চেষ্টা করছে। এবং আজকে আমি যেটি দেখলাম যে বাংলাদেশে একটি মিডিয়াতে খুব ভয়ঙ্কর একটি তথ্য আমার কাছে, মানে আমি খুব চিন্তিত ছিলাম যে ইন্ডিয়ান হিন্দু টাইম সহ অন্যান্য পত্রিকায় সরাসরি তারেক রহমানকে অ্যাটাক করছেন। কী কারণে করছেন? যে যখনই দেখলেন যে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই তারা নানানভাবে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছিল, আপনি দেখেছেন। এবং সরকার এবং বিএনপির মধ্যে একটি দূরত্ব অলরেডি শুরু করে দিয়েছিলেন, আপনি খেয়াল করবেন। এই দূরত্বটা একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা বক্তব্যেই সব দূরত্ব কিন্তু কেটে গিয়েছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। বিএনপি যেই রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল হলো বাংলাদেশের আস্থার প্রতীক, এবং তারেক রহমান হলো আস্থার প্রতীক। বাংলাদেশে আপনি অনেক রাজনৈতিক দল আছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপনি বলেন তো, আমি চ্যালেঞ্জ করে বলি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি ছাড়া বাংলাদেশের মানুষের আস্থার জায়গাটা কোনটা? আজকে আপনি জানেন যে প্রতিবেশী একটি দেশ গত 17 বছরে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, কিন্তু প্রতিবাদ করেছে কে? বিএনপির ছায়ার তলে থেকে অনেক রাজনৈতিক দল অনেক কথাই বলেন, আবার এখন তারা বিএনপিকে ছবক দেওয়ার চেষ্টা করেন। যখন ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমানের 1-to-1 বৈঠক লন্ডনে, এই 1-to-1 বৈঠকের দেশি বিদেশি ষড়যন্ত্র সকল মুখ থুবড়ে গেছে, চুপ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা পিছু হটছে। এই যে ষড়যন্ত্রকারীরা এখনও কিন্তু থেমে নেই। তারেক রহমান আসবে বাংলাদেশে, তার নিরাপত্তা এই সরকার কি দিতে পারবে, নিশ্চিত করতে পারবে? যদি সরকার নিশ্চিত করতে পারে তাহলে অবশ্যই দেশনায়ক তারেক রহমান আসবে।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।